আসসালামু আলাইকুম। আমরা উচ্চতর হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়টা শেষ করছি খুব সুন্দরভাবে। এখন সাধারণত আমরা একটা বইয়ের একটা অধ্যায় শেষ করার পরে অন্য একটা বইতে যাই, কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যে কোনো একটা বই আগে শেষ করতে, তারপর অন্য বইতে যেতে। কিন্তু প্রথম সেমিস্টারের ক্ষেত্রে ওই রকম নিয়ম অনুযায়ী হবে। আচ্ছা, তো দ্বিতীয় সেমিস্টারের উচ্চতর হিসাব বিজ্ঞানটা ভালোভাবে শেষ করে তারপরে আমরা অন্য বইতে যাব। তো প্রথম অধ্যায়টা শেষ করছি, এখন দ্বিতীয় অধ্যায় দেখি কিছু পড়া যায় কিনা। আমরা 8টা অধ্যায়ের মধ্যে যেগুলো থেকে অঙ্ক আসার সম্ভাবনা নাই বা অঙ্ক ছাড়া হয়তো প্রশ্ন হতে পারে, সেই অধ্যায়গুলো পড়বো। তা আমি একটু সাজেশন বই থেকে দেখি যে সেই অধ্যায়গুলো কি কি। দ্বিতীয় অধ্যায় দেখেন, সুনাম এবং শেয়ার মূল্যায়ন। আমি আপনাদের স্ক্রিনে দেখাবো। আচ্ছা, টোটাল যে 8টা অধ্যায়ের মধ্যে থেকে 1, 2 এই দুইটা অধ্যায় আমরা পড়বো এবং আশা করবো যে অঙ্ক ছাড়া হয়তো আমাদের এই দুইটা থেকে অঙ্ক থাকবে না। 1, 2, তবে 2 সাধারণত 1 থেকে থাকে না, তবে 2, 6, 7, 8, 5 সবগুলো অধ্যায় থেকে কিন্তু অঙ্ক আছে, অঙ্ক থাকতে পারে। কিন্তু যেহেতু 2টা 3টা বা অনেক সময় 4টা, যেমন এবার অষ্টম ব্যাচে 4টা দাগে অঙ্ক আসে নাই, ঠিক আছে? তো যদি 3টা 4টায় অঙ্ক না আসে, তাহলে অনেকের কাছে অঙ্ক যেহেতু কঠিন লাগবে, সেই হিসেবে আমরা অঙ্ক ছাড়া অ্যান্সার করতে পারবো। তো মোটামুটি 1, 2 পড়বো, আর 5 পড়বো। 1, 2, 5 এই তিনটা প্রথম থেকে 5-এর মধ্যে এই তিনটা পড়বো, আর শেষের যে তিনটা আছে সেই তিনটা পড়বো। আমি বলে দিলাম আপনাদের, শেষের তিনটা অধ্যায় আর প্রথম তিনটা 5-এর মধ্যে হলো 1, 2, 5, ঠিক আছে? তো 2-এ এই যে 1, 2, 5 অর্থাৎ সুনাম আর শেয়ার মূল্যায়ন, হিসাব বিজ্ঞান সম্পর্কিত প্রাথমিক ধারণা, দ্বৈত হিসাব পদ্ধতি। আর এদিকে 6, 7, 8, 6, 7, 8 খুব সহজ, যেমন শাখা হিসাব, তার বিপরীতে বিভাগীয় হিসাবটা বুঝতে সুবিধা হবে। আর ব্যাংকিং কোম্পানির হিসাব, হ্যাঁ, এটাও অধ্যায় হিসাবগুলো, বা এখানে যে ব্যাংকিং কোম্পানির যে এগুলো আছে, আপনার হিসাব বিবরণী গুলো আছে, এগুলো মোটামুটি বইতে অনেক বড়, 4-5 পৃষ্ঠা মিলে, তো নোটে এগুলো ছোট করা হয়েছে। ওই নোটে যেভাবে করা হয়েছে ওইভাবে পড়বো, ওইভাবে পড়ে গতবার প্রস্তুতি নিয়েছিলাম, এবারও নবম ব্যাচের সাথে ওইভাবে পড়ে প্রস্তুতি নিব। আচ্ছা, আমরা এই প্রথম প্রশ্নটা পড়বো, সুনাম কাকে বলে এবং সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা। এই প্রশ্নটা আমরা পড়বো, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট নবম ব্যাচের জন্য। আচ্ছা, তারপরে পড়বো অতি মুনাফা বলতে কি বোঝায়, এই দুইটা। ঠিক আছে, আগে এই দুইটা শেষ করি, তারপরে অন্য প্রশ্ন কি পড়া যায় দেখবো। দেখেন, সুনাম বলতে কি বোঝায়, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা। কেন একটা প্রতিষ্ঠানের সুনাম মূল্যায়ন করতে হবে? যদি সুনামের সংজ্ঞা আসে তাহলে এটা দিব, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা আসলে তখন এই ভূমিকাটা বাদ দিয়ে সংজ্ঞার পরে যদি একসাথে যদি আসে, তাহলে আমরা সরাসরি প্রয়োজনীয়তা, মাত্র 5টা পয়েন্টস আছে, এটা লিখে দেবো। ঠিক আছে, 8 মার্কের জন্য আসলে এই 5টা লিখলেই হবে, কারণ এই 5টাই মৌলিক। ঠিক আছে, এই 5টাই আমরা লিখবো। তো সুনাম কাকে বলে দেখেন, দেখি সুনামের।
আমার কথা বোধহয় শোনা যাচ্ছে? দেখেন আমরা সুনামের সংজ্ঞাটা পড়ি। তানজিব ভাই, কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। ঠিক আছে, দেখেন সুনাম সংজ্ঞা। সুনাম হলো কারবার প্রতিষ্ঠানের একটি অস্থায়ী, আমরা প্রথমেই কথা লিখবো, মানে সুনামকে যেহেতু ধরা যায় না, হ্যাঁ সুনাম দেখা যায় না, কিন্তু সুনামকে বোঝা যায়। এখানে বলা হয়েছে যে সুনাম হলো কারবার প্রতিষ্ঠানের একটি অস্পর্শনীয় সম্পদ। অতি মুনাফা অর্জনের ক্ষমতাই হলো সুনাম। মনে করেন আপনি স্বাভাবিক কলম বিক্রি করে প্রতি কলমে আপনি দেখা যাচ্ছে যে 2 টাকা করে লাভ করেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সুনামের কারণে পরিমাণ হয় যে অধিক বিক্রির ফলে অধিক মুনাফা হচ্ছে, এমনকি আপনি 5 টাকা কলম 6 টাকা করে বাড়ার কলম সবাই এই যে যে অতিরিক্ত যে লাভটা আপনার হবে, এই অতিরিক্ত লাভটুকুই হলো সুনাম। ঠিক আছে। প্রতিষ্ঠানের সেবার উৎকর্ষতা, গুণাগুণ, সুবিধাজনক অবস্থান, মালিক ও পরিচালকের কর্মক্ষমতা, ব্যক্তিগত সুখ্যাতি, সুন্দর ব্যবহার, সুন্দর পরিবেশ ইত্যাদির বিনিময়ে, এইখানে অনেকগুলো সব টার্ম আছে, আমরা আবার পড়ি, দেখেন প্রথম থেকে। সুনাম হলো কারবার প্রতিষ্ঠানের অস্পর্শনীয় সম্পত্তি, একটা বাক্য। অতি মুনাফা অর্জনের ক্ষমতাটুকুকেই বলা হয় সুনাম, দ্বিতীয় বাক্য। তৃতীয় বাক্য হলো সেবার উৎকর্ষতা, গুণাগুণ, অবস্থান, মালিক শ্রমিকের দক্ষতা, ব্যক্তিগত সুখ্যাতি, সুন্দর ব্যবহার, ডেলিভারির সময়সীমা, সুন্দর পরিবেশ, কর্ম পরিবেশ, হ্যাঁ ইত্যাদির বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ে যে ক্রেতা বিক্রয় বা মুনাফার পরিমাণ বাড়ে, ক্রেতা বাড়তে পারে, বিক্রয় বাড়তে পারে, মুনাফার পরিমাণ বাড়তে পারে। এই যে 3টা জিনিস বাড়লো, এই 3টা জিনিস বাড়াকেই বলা হয় সুনাম। অর্থাৎ এই 3টা জিনিস বাড়ার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান জনগণের নিকট আস্থাভাজন হয়। মোট কথা, যখন প্রতিষ্ঠান স্বাভাবিক মুনাফার চেয়ে অধিক মুনাফা অর্জনের সামর্থ্য হয়, এই মুনাফা অর্জনের ক্ষমতা হলো প্রতিষ্ঠানের সুনাম। যখন প্রতিষ্ঠানের স্বাভাবিক মুনাফা অপেক্ষা অধিক মুনাফা অর্জনের সামর্থ্য হয়, এই অধিক মুনাফা অর্জনের ক্ষমতাই হলো প্রতিষ্ঠানের সুনাম। তাহলে আমাদের সুনাম কাকে বলে আশা করি আপনাদের সবার হয়ে গেল, বলতে পারবেন। ঠিক আছে, এবার আমরা সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তাটা পড়ি। উপসংহারটা ভূমিকাটা এখানে বাদ দিচ্ছে, এখানে যদি প্রশ্নের এই প্রশ্নের সাথে এসে যায় তখন অতিরিক্ত ভূমিকা নতুন করে দিতে হবে না। সংজ্ঞাটা দেওয়ার পরে সরাসরি সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা চলে যাবে। যদি সুনাম মূল্যায়নের আলাদা করে আসে তখন আর ভূমিকা দিবেন। ঠিক আছে। তো যাই হোক, আমরা সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা গুলো পড়তেছি, মাত্র 5টা প্রয়োজনীয়তা। যদি আপনি বোঝেন এবং সুন্দর করে মনে রেখে একটা পয়েন্ট লিখতে পারেন, তাহলে আশা করি প্রশ্নটা ভালো আনসার করবেন। প্রথম কথা হলো, সুনাম কেন আমরা মূল্যায়ন করি? কোম্পানি অধিগ্রহণের সময় একটা কোম্পানি যখন আরেকটা কোম্পানি কিনে নেয়, তখন সুনামটা ব্যবহার হয়। আর যখন 2টা কোম্পানি এক হয় কি ভবন, তখন সুনামটা দরকার হয়। তাহলে প্রথম কথা হলো কোম্পানি, কথা হলো কোম্পানি একীভবনের সময়। এই 2টা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত না থাকে। কোন কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত থাকলে সেই শেয়ার বাজারের নানা উপাদান মূল্যায়ন করা যায়, কিন্তু যদি তালিকাভুক্ত না, সুনাম মূল্যায়নের দরকার হয়। যে সুনামটা কেমন, তালিকাভুক্ত না, ঠিক আছে, তালিকাভুক্ত তাহলে তার শেয়ার কি পরিমাণ আছে, মূলধন কি পরিমাণ একটা বোঝা যায়, কিন্তু তালিকাভুক্ত সুনাম মূল্যায়ন করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? তাই প্রথম থেকে যদি আমরা বুঝে থাকি, এই 3টা আমরা ধরনের একদম ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি বারবার, সরি। তাহলে প্রথমে 1 নাম্বারটা একটু দেখেন। যখন একটি কোম্পানি আরেকটি কোম্পানিকে ক্রয় করে, তখন ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে কোম্পানির দৃশ্যমান সম্পদের পাশাপাশি সুনামের মূল্য নির্ধারণ করার প্রয়োজন হয়। মনে করেন একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে কিনে, তখন ওই কোম্পানির যতগুলো সম্পদ আছে সেগুলোর মূল্যটা, বাজার মূল্যটা নির্ধারণ করার পাশাপাশি
সুনাম মূল্যায়নের প্রয়োজন পড়ে, অর্থাৎ সুনাম মূল্যায়ন করে সুনামের জন্য অতিরিক্ত মূল্য নির্ধারণ হবে। অর্থাৎ মনে করেন কোম্পানির সম্পদ আছে 10 কোটি টাকার, কিন্তু সুনাম যদি ভালো হয় তাহলে কোম্পানিটা হয়তো 10 কোটি না 20 কোটি টাকায় বিক্রি হতে পারে, ঠিক আছে, 2-3 গুণ বেশি দামে বিক্রি হতে পারে। তো সেই জন্য সুনাম মূল্যায়নের প্রয়োজন হয়। এখানে প্রথম বাক্যে সেই কথা বলা হয়েছে, এটি প্রতিষ্ঠানের অতিরিক্ত বাজার মূল্য নিরূপণে সহায়ক হয়। অর্থাৎ সুনামটা প্রতিষ্ঠানের যে মানে যে সম্পদ, সেই সম্পত্তির যে বাজার মূল্য সেটার পাশাপাশি অতিরিক্ত বাজার মূল্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে। তাহলে 1 নম্বর আমরা বুঝতে পারলাম। 2 নম্বরে কি বলছে, কোম্পানির একীভবনের সময়। এখানে আমরা কি লিখবো, এখানে লিখবো একাধিক কোম্পানির একত্রীকরণ বা একীভবনের সময় প্রত্যেক প্রতিষ্ঠানের সুনামের মূল্য নির্ধারণ জরুরি। মনে করেন অনেকগুলো কোম্পানি, 2-3টা কোম্পানি একসাথে একীভবন হচ্ছে, ঠিক আছে, তখন প্রত্যেকের সুনাম, কার কেমন সুনাম ছিল সেটা নির্ধারণ করা জরুরি। কেন জরুরি? যাতে একীভবনের পর অংশীদারদের মধ্যে লাভের ন্যায্য বন্টন সম্ভব হয়। একটা কোম্পানির মনে করেন অনেক সুনাম আছে, এখন সেই কোম্পানি একীভবন হয়েছে, হওয়ার পরে সেই কোম্পানি কি বেশি সুনামের মূল্য হিসাবে সে তার অবশ্যই তার মুনাফাটাকে বেশি দিতে হবে, ঠিক আছে, যেহেতু তার সুনাম বেশি ছিল। তো সেই কারণে কোম্পানি একীভবনের সময় সুনাম মূল্যায়ন করতে হবে। তাহলে আমরা 1 এবং 2টার ভিতরে কি লিখবো একটু যদি বুঝি, দেখেন, প্রথমে লিখবো যে কোম্পানিকে ক্রয় করে একটা কোম্পানি যখন, তখন ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে দৃশ্যমান সম্পদের পাশাপাশি অদৃশ্যমান যে সুনাম আছে সেটার মূল্য নির্ধারণ করা প্রয়োজন, যাতে করে 2টার মূল্য মিলে আমরা কিনতে পারি। আর 2 নম্বরে লিখবো যে অনেকগুলো কোম্পানি যখন একীভবন হয়, একত্রিত হয়, তখন প্রত্যেকের সুনাম মূল্যায়ন করা জরুরি এই কারণে, যাতে করে লভ্যাংশটা সুনামের মূল্য নির্ধারণের মাধ্যমে আমরা লভ্যাংশটা ন্যায্য বন্টন করতে পারি, ঠিক আছে। দুইটা কিন্তু 2 রকম ভাবে আমরা কথাগুলো লিখবো। মানে 2 নাম্বারটা কিন্তু একীভবনের সময় একটা কোম্পানিকে কিনে নিচ্ছে সেই জন্য না, বরং ওদের মুনাফাটাকে ন্যায্য বন্টনের জন্য একীভবনের সময় সুনাম মূল্যায়ন করতে হবে, সেই কথাটা কিন্তু আমরা 2 নাম্বারে লিখবো। আর 1 নাম্বারে হচ্ছে কোম্পানির কেনার সময় মূল্য নির্ধারণের জন্য আমি সুনামের মূল্য নির্ধারণ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে 1-2 আমরা অবশ্যই লিখবো। 3 নম্বরে কি আছে দেখেন, শেয়ার বাজারে তালিকাভুক্ত না থাকলে, যদি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত না হয় তাহলে কোম্পানির সুনাম মূল্যায়ন করা জরুরি হয়ে পড়ে। শেয়ার বাজারটা কি? আমরা জানি যে শেয়ার বাজার হলো যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার, বন্ড বা অন্যান্য সিকিউরিটিস, ঠিক আছে, এইগুলো কেনা বেচা হয়, সেটা হলো শেয়ার বাজার। এখানে মনে করেন যে কোম্পানিগুলো শেয়ার বাজারে কেন লিস্টেড হয়, কারণ হলো যে তারা পুঁজি সংগ্রহ করে, সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে পুঁজি সংগ্রহ করে। এই পুঁজি সংগ্রহের একটা মাধ্যম হলো শেয়ার বাজার, ঠিক আছে। আর বিনিয়োগকারীরা এই পুঁজি সংগ্রহ করে তারা উৎপাদন বেশি করতে পারে, মুনাফা করতে পারে এবং মূলধন গঠন করতে পারে। এই জন্য শেয়ার বাজারটা একটা মাধ্যম হিসেবে কাজ করে। এই কোম্পানি এবং যারা বিনিয়োগ করে পুঁজি, তাদের মধ্যে একটা মাধ্যম হিসেবে শেয়ার বাজারটা কাজ করে, ঠিক আছে। তো এই হলো শেয়ার বাজার। এখন আমরা এখানে পড়বো কি, যে শেয়ার বাজারে তালিকাভুক্ত যদি কোম্পানি না থাকে তখন আমাদের কিভাবে সুনাম মূল্যায়ন করতে হবে। দেখেন এখানে কি বলছে, যেসব কোম্পানি শেয়ার বাজার মূল্য তালিকাভুক্ত নয়, শেয়ার বাজার মূল্য তালিকাভুক্ত না, অর্থাৎ শেয়ার বাজারে তারা লিস্টেড না, তাদের প্রকৃত আর্থিক মূল্য নিরূপণের জন্য কর নির্ধারণ, মুনাফা মূল্যায়ন ইত্যাদি কাজে সুনাম মূল্যায়ন আবশ্যক। এখানে তাহলে আমরা কি লিখবো, আমি একটু নিজের ভাষায় বলি, যেসব কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় তাদের প্রকৃত আর্থিক মূল্য, মানে ওই কোম্পানির আর্থিক মূল্যটা কেমন, কত, সেটা নিরূপণের জন্য সুনাম মূল্যায়ন প্রয়োজন, অত্যাবশ্যক, এটা আপনি বলে দিতে পারেন। অথবা বলবেন যে সেটা নিরূপণের জন্য কর নির্ধারণ বা মুনাফা মূল্যায়ন ইত্যাদি কাজে, কর নির্ধারণের ক্ষেত্রে বা মুনাফা মূল্যায়নের ক্ষেত্রে সুনাম মূল্যায়ন আবশ্যক, ঠিক আছে। 1-2-3 আমাদের হয়ে গেল, আশা করি পারবো। তাহলে 1 নম্বরে ছিল কোম্পানি অধিগ্রহণের সময়, কোম্পানি একীভবনের সময়, শেয়ার বাজারে তালিকাভুক্ত না থাকলে। আচ্ছা, 4 এবং 5, 4 নম্বর আছে অবলোপনকৃত সুনাম পুনঃলিপিবদ্ধকরণ। এখানে অবলোপনকৃত কি, অবলোপনটা কি, আমাদের অবলোপনটা আগে বুঝতে হবে। মনে করেন রিটার্ন অফ গুডউইল, এটা কি, অবলোপনটা কি? একটা প্রতিষ্ঠান তার যে হিসাবপত্র বা যে তার যে মানে মনে করেন যে ব্যালেন্স শিট বা যেটা তার প্রতিষ্ঠানের টোটাল সুনাম টুনাম এগুলো তুলে ধরতেছে, সেই হিসাবে থাকা যে সুনামটা, সেই সুনামের মূল্যটা যদি কোনো কারণে হ্রাস পায়, ঠিক আছে, বা একবারে কমতে কমতে, প্রতিষ্ঠানের সুনাম কমে যেতে পারে না, যদি কমতে কমতে একবারে অবলোপন হয় বা বাতিল হয়, হতে পারে। আচ্ছা, যদি হয়, হওয়ার পরে যদি আবার কোনো কারণে এই হিসাবটা
ব্যবহারযোগ্য বা অব্যবহারযোগ্য বা একবারে মূল্যহীন হিসেবে বিবেচিত হয়, তাহলে সেটাকে আমরা অবলোপনকৃত সুনাম হিসাবে ধরবো, এবং কোনো কারণবশত ওই সুনামটা যদি আবার কখনো আনার দরকার হয়, বিবেচনায় নেওয়ার দরকার হয়, তখন আমরা অবলোপনকৃত সুনামটা আবার আমরা নিতে পারবো, বিবেচনায় নিতে পারবো। ঠিক আছে, তাহলে অবলোপনটা কি এবং কিভাবে বিবেচনায় নিয়ে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এই অবলোপনকৃত সুনামটা যদি আমরা পুনরায় বিবেচনায় নিই, তখন আমাদের কি দরকার বলেন তো? সুনাম মূল্যায়নের প্রয়োজন। ঠিক আছে, মনে থাকবে। এবার দেখেন, যদি অবলোপনকৃত সুনাম পুনরায় হিসাবের বইতে লিপিবদ্ধ করার প্রয়োজন হয়, অবলোপনকৃত একবারে হারাই গেছে, সেটা যদি আবার লিপিবদ্ধ করার প্রয়োজন হয়, তবে এর সঠিক মূল্য, সুনামের সঠিক মূল্য নির্ধারণের জন্য কি দরকার? সুনাম মূল্যায়ন দরকার। ঠিক আছে, তাহলে 4 নম্বর বাক্যটা খুবই সহজ। আমরা আবার পড়ি, যদি অবলোপনকৃত সুনাম পুনরায় লিপিবদ্ধ করার প্রয়োজন হয়, বিবেচনা করার প্রয়োজন হয়, তখন সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে। শেষ, এই কথাটা লিখলেই হবে। ঠিক আছে, এখন 5 নম্বরে কি আছে? নতুন অংশীদারদের আগমন। একটা প্রতিষ্ঠানের, মনে করেন বিনিয়োগকারী আছে 10 জন, 10 জন কোম্পানির মালিক, ছোট বড়, ছোট কিছু শেয়ার হোল্ডার আছে, তারা হয়তো পুরোপুরি ভাবে তারাও মালিক। হ্যাঁ, হয়তো অনেক শর্ত থাকে, তারপর ধরে নিলাম যে ছোট বড় মিলে 10 জন বিনিয়োগকারী আছে, শেয়ার হোল্ডার আছে, এরা মালিক। এখন যদি আরো 2জন মালিক আসে, তখন এই প্রতিষ্ঠানের সুনামটা কেমন সেটা যাচাই না করে তারা কিভাবে এখানে বিনিয়োগ করবে, কিভাবে তাদের লভ্যাংশ দিবেন, তাদের কিভাবে শেয়ারের অংশীদার করবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে নতুন অংশীদারদের আগমনের ক্ষেত্রে আমাদের সুনাম মূল্যায়ন করতে হয়। তাহলে টোটাল ভাই এখানে এই প্রশ্নে 5টা পয়েন্ট, আপনি যদি আরো চান 2টা দেন, কিন্তু এই 5টা দিতেই হবে আপনাকে। এই 5টাই মেইন, এই 5টা দিলেই হয়ে যায় আশা করি। আমরা পড়ি, দেখেন, যখন কোন নতুন অংশীদার ব্যবসায় প্রবেশ করে, তখন পূর্বের অংশীদারেরা যে সুনামের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করত, তার যথাযথ মূল্য নির্ধারণ করা জরুরি। কেন জরুরি? কারণ অংশীদারদের মধ্যে লভ্যাংশ এবং সম্পদের সুষ্ঠু বন্টন করা যাবে। ঠিক আছে, অথবা তাদেরকে সেইভাবে চার্জ করা যাবে যে এত মূলধন আপনাকে দিতে হবে সমান অংশীদারিত্ব পেতে হলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কোম্পানি অধিগ্রহণের সময়, কোম্পানি একীভবনের সময় শেয়ার বাজারে তালিকাভুক্ত না থাকলে অবলোপনকৃত সুনাম পুনর্লিপিবদ্ধকরণের ক্ষেত্রে 4টা। আর 5 নম্বর হলো যদি নতুন অংশীদার আগমন করে। ঠিক আছে, তা আশা করি 5টা পয়েন্ট আমাদের হলো। এবার উপসংহারটা দেখেন, সুনাম মূল্যায়ন শুধুমাত্র হিসাবগত প্রয়োজন নয়। মানে সুনাম শুধুমাত্র যে হিসাবের জন্য দরকার, বিক্রি করার জন্য দরকার, বেশি দাম রাখার জন্য, তা না, বরং এটি একটি প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক মূল্য। একটা কোম্পানির সম্পদ আছে মনে হয় 10 কোটি টাকা, কিন্তু দেখা যাচ্ছে এত সুনাম যে তাকে 50 কোটি টাকা দিয়ে কিনলেও লাভ আছে। তাহলে ওই 50 কোটি টাকা যেটা, সেটাই হলো তার প্রকৃত আর্থিক মূল্য, 10 কোটি না। দক্ষতা, নিশ্চয়ই দক্ষতা থাকার কারণেই তার সুনাম আছে, এবং ভবিষ্যতে সম্ভাবনা থাকার কারণেই তার সুনাম, ঠিক না? তাহলে প্রকৃত আর্থিক মূল্য, দক্ষতা এবং সম্ভাবনা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে? সুনাম। তাই প্রয়োজন অনুসারে সুনাম নিরূপণ সময়োপযোগী এবং অপরিহার্য। সুন্দর একটা উপসংহার। তা আশা করি এইভাবে ছোট্ট করে যেভাবে আমরা প্রশ্নটা সাজানো হয়েছে, এই প্রশ্নটা আশা করি আপনারা সবাই পারলেন। হ্যাঁ, প্রশ্নটা লিখতে পারবেন আশা করি। আচ্ছা, আপা বলছেন নেট প্রবলেম, এখন কি ঠিক আছে? 9টা 20 বলছেন, হ্যাঁ একটু প্রবলেম ছিল। কি করব বলেন? আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে একবারে আপনার টঙ্গী। তো এখানে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, লোকাল ওয়াইফাই, তাতেও যদি প্রবলেম হয়, তাহলে আসলে যাবোটা কোথায়? কেন এরকম হচ্ছে? বোধহয় আপনাদেরও হয় নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক। ভাইয়া, আপনি শেষমেশ আপনার গাজীপুরটা ছেড়ে টঙ্গীতে চলে গেলেন। না, আমি এখানে বিভিন্ন কাজে আমার থাকা লাগে, বিভিন্ন আত্মীয় স্বজন আছে, যাই হোক, এই জন্য আছি হয়তো। গাজীপুর, টঙ্গী তো গাজীপুর, আমার বাসা হচ্ছে ভাওয়াল মির্জাপুর। ঠিক আছে, তো ভাই ওইখানে গাছগাছালি রাখলেন। একটু বেশি। ভাওয়াল মির্জাপুর গাজীপুর যারা এখানে চেনেন জানেন, গাছগাছালি বেশি। ওইখানে ধরে নিলাম যে নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, কিন্তু টঙ্গীতে কেন হবে? যাই হোক, আমি যদি এখন শোনা যায়, তাহলে আমি পরবর্তী প্রশ্নে যাবো। আমাদের একটা প্রশ্ন খুব সুন্দরভাবে হয়েছে সবার। করবো, দেখি দেখি আপনাদেরকে আমি জানাচ্ছি।
আচ্ছা দেখেন, আমাদের এই প্রশ্নগুলোই ইম্পর্টেন্ট। আমি সাজেশন বই থেকে যেটা দেখতে পেলাম, আমরা এখানে অতি মুনাফা বলতে কি বোঝায় এটা পড়বো। তারপরে সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী যে উপাদানগুলো আছে সেটা পড়বো 4 নাম্বার। আমরা 3, 4, 5, 6 সাজেশনের 3, 4, 5, 6, ঠিক আছে, একবারে সিরিয়াল ধরে আমরা পড়বো। আমি আপনাদের দেখাই কোনটা কোনটা পড়বো। 3, 4, 5, 6। ঠিক আছে, যদিও আজকে সব সম্ভব হবে না, কারণ হচ্ছে 9:30 বেজে গেছে। আমরা অতি মুনাফা বলতে কি বোঝায় এই প্রশ্নটা পড়ি, ঠিক আছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার পড়বো আমরা এই অধ্যায়। অতি মুনাফা দেখেন, অতি মুনাফা মানে কি আমরা বুঝে ফেলছি যে আমাদের প্রতিষ্ঠান যেমন একটা কলম উৎপাদন করলে মোটামুটি সব কোম্পানির একটা কলম উৎপাদন করলে 5 টাকায় বিক্রি করে, তাই না? তা 5 টাকায় বিক্রি করলে ম্যাটাডোর কোম্পানি, ফ্রেশ কোম্পানি সবারই গড়ে মোটামুটি সমান লাভ হওয়ার কথা। যদি 2 টাকা লাভ থাকে তাদের বা 3 টাকা লাভ থাকে, তাহলে সবারই 3 টাকার মতনই থাকবে, হয়তো কয়েক পয়সা এদিক ওদিক হতে পারে। তো এখন যদি হয় যে কোনো কোম্পানি, মনে করেন ম্যাটাডোর কোম্পানি, ফ্রেশ কোম্পানি 3 টাকা লাভ করে, আর ম্যাটাডোর কোম্পানি হয়তো কলমে 3.5 টাকা লাভ করতেছে বা 4 টাকা লাভ করে ফেলছে, কথার কথা। তাহলে এই 1 টাকা যে বেশি লাভ করলে এটা হলো অতি মুনাফা, কারণ 5 টাকায় কলম বিক্রি করে মাঝে বিভিন্ন মধ্যস্বত্ব ব্যবসায়ী আছে, তাদেরকে দিয়ে এটিয়ে মোটামুটি 4 টাকা লাভ করা খুব কঠিন বিষয়। তো সেই ক্ষেত্রে যদি করে ফেলে তাহলে বুঝবো আমরা অতি মুনাফা করতেছি, বা গড় বিক্রি তাদের বেশি, সুনাম বেশি। তো এই সুনামের কারণে তারা যে অতি মুনাফাটা করবে সেটাই হলো অতি মুনাফা। মানে যেটা হওয়ার কথা স্বাভাবিকভাবে অন্য 10টা কোম্পানির হচ্ছে, তার থেকে বেশি করলে সেটা অতি মুনাফা। সংজ্ঞাটাও ঠিক এরকম যেভাবে বললাম। দেখেন আমরা পড়ি, অতি মুনাফা বা সুপার প্রফিট বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত বা অর্জিত মুনাফা এবং সাধারণ বা স্বাভাবিক মুনাফার মধ্যে পার্থক্যকে বোঝায়। তাহলে আমরা কি পেলাম? প্রথম বাক্যে কিন্তু সংজ্ঞাটা পাইছি। অতি মুনাফা বলতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত বা অর্জিত মুনাফা। প্রকৃত মানে আপনার 5 টাকার জায়গায় 10 টাকা লাভ হচ্ছে, এটা তো বাস্তব, এটাই হলো প্রকৃত ঘটনা। বা অর্জিত যেটা আপনি পেলেন, এই দুটো এক জিনিস। এবং সাধারণ বা স্বাভাবিক, সাধারণ মানে যেটা হওয়ার কথা, স্বাভাবিক মানে যেটা কলম কোম্পানি 5 টাকার কলমে যেটা লাভ করে, স্বাভাবিক মুনাফা, হ্যাঁ সেইটা। এই দুইটা জিনিসের মধ্যে যে পার্থক্য সেটাই হলো অতি মুনাফা। সহজভাবে বললে একটি প্রতিষ্ঠান যদি তার ব্যবসায়িক ক্ষেত্রের অন্যান্য সাধারণ প্রতিষ্ঠানের তুলনায়, মানে ব্যবসায়িক ক্ষেত্রে মনে করেন প্লাস্টিক কোম্পানি বা কলম কোম্পানি, অন্যান্য সব কলম কোম্পানি তাদের তুলনায় বেশি মুনাফা অর্জন করে, তখন সেই অতিরিক্ত মুনাফাকে অতি মুনাফা বলা হয়। তাহলে এখানে মাত্র 2টা বাক্য আছে, এই 2টা বাক্য একটু আবার পড়ি। অতি মুনাফা বা সুপার প্রফিট বলতে কোনো প্রতিষ্ঠানের প্রকৃত বা অর্জিত মুনাফা এবং স্বাভাবিক বা সাধারণ মুনাফার মধ্যে পার্থক্যকে বোঝায়। সহজভাবে যদি বলি, একটা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য সমকক্ষ যে কোম্পানিগুলো আছে বা সমজাতীয় যে কোম্পানিগুলো আছে তাদের তুলনায় যদি বেশি মুনাফা অর্জন করে, তখন সে অতিরিক্ত মুনাফাকেই অতি মুনাফা বলা হয়। সংজ্ঞা কিন্তু শেষ, এরপর আমরা উদাহরণ লিখবো। দেখেন, আর সূত্র এটুকু চাইলে আপনি বাদ দিতে পারেন, কিন্তু আমাদের সংজ্ঞা শেষ, উদাহরণ, সূত্র, 3টা জিনিস। সংজ্ঞা, উদাহরণ, সূত্র। উদাহরণটা কি? ধরা যাক একই ধরনের ব্যবসায় স্বাভাবিকভাবে 10% হারে মুনাফা হয়ে থাকে, 100 টাকায় 10 টাকা মুনাফা হয়ে থাকে প্লাস্টিক কোম্পানিগুলো। কিন্তু যদি নির্দিষ্ট প্রতিষ্ঠান এর মধ্যে যদি ব্যাটারোর কোম্পানি 15% হারে মুনাফা করে, তাহলে অতিরিক্ত 5% মুনাফা হচ্ছে অতি মুনাফা। সংজ্ঞাটা খুব, উদাহরণটা খুব সহজ, ঠিক না? এবার সূত্র পড়ি। দেখেন, অতি মুনাফার সমান প্রকৃত মুনাফা মাইনাস স্বাভাবিক মুনাফা। প্রকৃত মুনাফা মানে এই যে ম্যাটাডোর কোম্পানি যে 15% করছে সেটা 15% মাইনাস অন্যান্য প্লাস্টিক কোম্পানি করে 10%, তাহলে 15 থেকে 10 সমান থাকে 5%। এই 5%টাই হলো কি? অতি মুনাফা। তাহলে আমরা বুঝতে পারলাম, চাইলে এটুকু পড়তে পারেন, ঠিক আছে। পুরোটাই 3 মার্কের উপযুক্ত সৌন্দর্য 3টে পুরোটাই দিবেন, শেষেও 1-2টা লাইন দিবেন। তা আমরা অতি মুনাফা বলতে কি বুঝি আমরা কিন্তু পড়ে ফেলছি। আশা করি আপনাদের 2টা প্রশ্ন আজকে যা পড়লাম আমাদের সবার খুব ভালোভাবে হয়েছে এবং পারবো। আচ্ছা, ভাই আমার সমস্যা থাকলে আমি আপনাকে জানাবো। কি সমস্যা থাকলে? ও আচ্ছা, মানে এখানে যা পড়ালাম এর মধ্যে। জি। ঠিক আছে, অবশ্যই জানাবেন, ঠিক আছে। তারপরে ওই ভিডিওটা আছে, ভিডিওটা একটু বারবার দেখলে মনে হয় সমস্যা থাকবে না। কয়েকবার দেখবেন, 5-6 বার দেখবেন।
আমি তো আপনার ল্যাপটপ নিয়ে খুব টেনশন ছিলাম। না, ল্যাপটপ নিয়ে টেনশনের কিছু নাই আসলে। যে কোনো ডিভাইস দেখবেন হাতের মোবাইল ফোনও, এটা চালাতে চালাতে একটা সময় একটু সমস্যা হয়, ঠিক আছে। তো আমি একটানা 4 বছর চালাচ্ছি, তো একবারে নতুন কিনছিলাম, কিন্তু এখন যদি সমস্যা হয় তাহলে ক্লাস চলবে, পড়াশোনা চলবে, ঠিক আছে। আমি এরপরে চিন্তা করছি যদি খুব বেশি সমস্যা করে তাহলে একবারে ভালো দেখে দামি একটা ডেস্কটপ কিনে নেবো, ঠিক আছে। না, মাঝে মধ্যে একটু ডক্টর দেখাবেন, ডক্টর না দেখালে ভালো হবে কেমনে? ক্লাসে তো মানুষজন থাকে না, দেখেন অল্প মানুষ, 630 জন ভাই বোন আসছে, ক্লাসে মাত্র 4 জন। আবার দেখা যাচ্ছে ফার্স্ট সেমিস্টারে যদি বেশি থাকে, আবার পরীক্ষার সময় সবাই বলবে যে ভাই এটা আবার একটু পড়ান, আবার একটু পড়ান, ক্লাসে আসেনি, কি করবে এই সেই। কিন্তু রেগুলার যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে থাকার সময় হচ্ছে না, এটা দুঃখজনক। সবাই সরাসরি থাকার চেষ্টা ওই করতেছে। যে আপনি আপনি বা তখন ভিডিও ভিডিও রেকর্ড দিবেন, ভিডিও রেকর্ড আগে থেকে সাজা রাখবেন। মানে একবারে ভিডিও রেকর্ড পরীক্ষার সময় ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে। পরীক্ষার সময় আসলে ভিডিও করা, ডাউনলোড আপলোড অনেক ঝামেলার বিষয়, ঠিক আছে। এই জন্য আগে ভাগে দিচ্ছি। তো মোটামুটি তো ঠিক আছে তানজির ভাই, ভালো থাকেন। অনেক সময় হয়ে গেছে, ইনশাল্লাহ কালকে আবার ক্লাস আছে আপনাদের, থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।